আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো অনেকেই উপস্থিত হয় নাই ক্লাসে। আমার মনে হয় আজকে মনেই নাই অনেকে। আর একবার নোটিশ দেওয়া লাগতো। ও, মাত্র 10টা বাজলো, তাই না? ক্লাসে তো সবাই 5 মিনিট পরে জয়েন করে। আছে, আমার বাবা আলহামদুলিল্লাহ ভালোই আছে। উম আগের চেয়ে বেটার আছে। তো আচ্ছা, ক্লাসে আগে সবাই জয়েন করুক কেমন, তারপরে ক্লাসটা শুরু করি। তো আমি আপনাদের বলছিলাম, আগের ক্লাসে বলছিলাম যে হয়তো ক্লাস আমি শনিবারে নিতে পারবো না, যার কারণে আপনাদের ইনশাল্লাহ এর পরবর্তীতে এরকম হবে না, যদি কোনো ধরনের আপদ বিপদ না আসে। আমি চেষ্টা করব যে আপনাদের ক্লাসগুলো একদম যেভাবে আছে, যে টাইমে আছে আমি ওই টাইমে নেওয়ার জন্য। যার কারণে এই এলোমেলোটা করার কারণে অনেকেই ক্লাস করতে ভুলে যাচ্ছে, বা হচ্ছে লাইভ ক্লাস করতে পারতেছে না। এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে, এটা আমিও বুঝতে পারতেছি, এবং আপনাদের সাথে সব থেকে বেশি হয়েছে এটা, যে যেদিন যে সময়ে ক্লাস নেওয়ার কথা ওই ক্লাসটা যদিও মিস করি নাই, হয়তো পরবর্তীতে ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করছি এবং নিছি। আহ আজকেও আমি এই টাইমে ফ্রি ছিলাম, এই জন্য আমি বলছিলাম, আমি যখন ড্রিমল্যান্ড আইডিতে ফোন দিয়ে বলছি যে ওনাদের ক্লাসটা একটু সোমবারে রাত 10টায় দিয়েন, কারণ আমি যদি 8টায় দেই সেক্ষেত্রে অনেকে আবার বলে যে অফিস থেকে আসতে পারতেছি না, একটু প্রবলেম হয়। তো যাই হোক, ক্লাসে মোটামুটি আপনারা যারা ক্লাস করেন, যাদের আগ্রহ আছে, যে টাইমই হোক না কেন, এবং আহ যেদিনই ক্লাস হোক না কেন, একটু নিজের মনে করে বা দায়িত্ব নিয়েই আসলে ক্লাসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। যারা 50 জন ক্লাসে উপস্থিত হয়েছেন, তার মানে তাদের মধ্যে ওই স্পিডটা অনেক বেশি, শেখার স্পিডটা অনেক বেশি, এবং ক্লাসের প্রতি একটা ইন্টারেস্ট আপনাদের আছে যারা আছেন। আহ আবার অনেকে আছেন যারা ওরকম ইন্টারেস্টেড না, যে মোটামুটি ক্লাস করব দেখি কি হয় না হয়। শেখার আগ্রহটা আপনাদের মধ্যে, ওই আকাঙ্ক্ষাটা তীব্র আকারের আছে, এইটা বলা যায়। তো গত ক্লাসটা আমার মনে আছে যে আমি আপনাদের ক্লাসটা করাইছিলাম যে robot.txt এবং গুগল সার্চ কনসোল নিয়ে। গত ক্লাসটা আমি এটা নিয়ে আপনাদের করাইছিলাম, মনে আছে আপনাদের? robot.txt এবং গুগল সার্চ কনসোল নিয়ে। তো এই দুইটা প্র্যাকটিস করতে তো ফ্রি ওয়েবসাইটে প্রবলেম, যেহেতু ইন্ডেক্স হবে না, এই প্রবলেম ওই প্রবলেম থাকবে। প্রসেসটা আপনাদের কি মনে আছে নাকি ভুলে গেছেন, কোনটা? এবং আপনাদের কাছে সহজ লাগছে নাকি অনেক কঠিন লাগছে? ক্লাসটা বারবার দেখছেন কারা কারা? আচ্ছা, সেকেন্ড ইন কোর্স 5 দিন পর? আচ্ছা, তার মানে আপনার পরীক্ষা। পরীক্ষা তো আমারও আছে সামনে, আমার এমবিএ পরীক্ষা। এখন আমি তো জানি না যে পরীক্ষা কবে। এমন একটা অবস্থায় পড়ে গেছি আমি, যে সারা দিন রাত মিলে আমি কোনোদিন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারি না, কোনোদিন ঘুরতে যাইতে পারি না। আমার মা আমার বোন কক্সবাজার, এবং আমার শুধু বাবা বাদে, আমার বাবা অসুস্থ হওয়ার আগের দিনই গেছে।
তো হচ্ছে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কক্সবাজার, এবং আমারও যাওয়ার কথা ছিল শুধুমাত্র এই কাজের জন্য। ফ্রিল্যান্সিংটা মুক্ত পেশা, অনেকেই বলে মুক্ত পেশা। মুক্ত পেশা এটা সত্যি, বাট প্রত্যেকটা কাজই কঠিন। আর টাকা ইনকাম করা, আর্নিং করাটা কোনো জায়গা থেকে সহজ না। সব জায়গা থেকে আপনি চাকরি করতেছেন, আপনি বিজনেস করতেছেন, আপনি ফ্রিল্যান্সার, ওই প্যারাটা কেউ শারীরিক পরিশ্রম করে আর্নিং করে, কেউ মানসিক পরিশ্রম করে আর্নিং করে। আর ফ্রিল্যান্সারদের এই মানসিক পরিশ্রমটা অত্যাধিক, অতিরিক্ত, এবং এতটাই অতিরিক্ত, আহ আসলে ম্যানেজমেন্টের ক্ষমতাটা যাদের ভালো, তাদের হয়তো তারা এটাকে সিম্পল ভাবে নিতে পারে সবকিছু। আবার আহ, একটা সময় আসে, একটা সময় থাকে যখন আমি নিজে চিন্তা করতাম, ইস, আমার যদি একটা কাজ থাকতো, আমি যদি এই কাজটা করতে পারতাম, আমি যদি 5,000 10,000 টাকা আর্নিং করতে পারতাম মাসে, হয়তো আমি ভালো চলতে পারতাম। আর যখন সেই অ্যাডমিশনের সময় থেকে যখন বাইরে ছিলাম, বগুড়াতে ছিলাম, 4,000 5,000 টাকা দিয়ে একটা মাস চলতো। এখান থেকে ওই 5,000 টাকা দিয়ে দেখতাম যে খাওয়া দাওয়া, পড়াশোনা, থাকা, সব কিছু মিলে 5,000 বা 4,500 4,000 টাকা হয়ে যেত। তখন মনে হয়েছে যে যদি আমি এর পাশাপাশি 8 10 হাজার টাকা ইনকাম করতে পারতাম, তাইলে মনে হয় অনেক ভালো চলতে পারতাম। তো আস্তে 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 যখন 10,000 15,000 20,000 টাকা দেখতেছি যে প্রতি মাসে আসতেছে, তখন আমার মনে হয়েছে যে না, এখান থেকে আমি যদি আরো বেটার কিছু করতে পারতাম, আমার মনে হয় আরো ভালো হইতো। তো আসলে মানুষের চাহিদাটা অসীম। এখন আপনি লাখ টাকা প্লাস আর্নিং করে মনে হয় যে আমাদের ওই সবার ইন্টেনশনটা এরকমই থাকবে। আজকে আপনার এক্সপেকটেশন হয়তো কম আছে, যখন বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, তখন মনে হয় যে না, আমি যদি আহ একটা সময় মনে হবে যে আমি দেশের মধ্যে সর্বোচ্চ বড় একজন হতে চাই। আবার মনে হবে যে না, আমি ইন্টারন্যাশনালি একজন সব থেকে বড় হতে চাই। এইরকম আশা আকাঙ্ক্ষা প্রথমে ছোট থাকলেও আস্তে আস্তে বড় আকারে ধারণ করে। তো যাই হোক, এই আশা আকাঙ্ক্ষা থাকাটা ভালো। আর যদি এই আশা আকাঙ্ক্ষা না থাকে, আমরা আসলে লাইফে কিছুই মনে হয় করতে পারতাম না, কারণ এই আকাঙ্ক্ষা থেকে আমাদের প্রাপ্তি, তাই না? তো আমাদের, যেটা আমি বলতেছিলাম, যে গুগল সার্চ কনসোল এবং robot.txt টা, আমরা আসলে এটা কিভাবে সমাধান করতে পারি, এবং একটা ওয়েবসাইট গুগল সার্চ রেজাল্টে নিয়ে যাওয়ার জন্য কোন প্রসেস, গুগল সার্চ কনসোল এবং robot.txt টা, তাই না? আজকের ক্লাসে আমি আপনাদের সিম্পল কিছু টিপস বলে দেব, যে একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি ডিপ কনভারসেশন করবেন, একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে, একটা ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে, তখন ক্লায়েন্ট কিন্তু অবশ্যই অবশ্যই চাইবে যে ওই কাজটা আপনি কতটুকু কমপ্লিট করতে পারবেন, কতটুকু ভালোভাবে কমপ্লিট করার অ্যাবিলিটি আপনার আছে। বাট এইটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে, আর ক্লায়েন্টকে আপনি কিভাবে বোঝাবেন, ক্লায়েন্ট কিভাবে বুঝবে এবং ক্লায়েন্টকে আপনি কিভাবে বোঝাবেন, এই দক্ষতা, এই ক্ষমতা, এই ব্যাপারটা আপনার নিজেকে অ্যানালাইসিস করতে হবে, করে ক্লায়েন্টকে বোঝানোর মতো করে তৈরি করে দিতে হবে। আজকের ক্লাসটা হবে হচ্ছে আমাদের, এইটা একটা টেকনিক্যাল এসইওর কিন্তু অংশ, ওয়েবসাইট অডিট করা। কেমন অডিট? ওয়েবসাইটের প্রবলেমগুলা আপনি তখনই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আমার কথা কি আটকে আটকে আসতেছে? আমার কথায় কি আটকে আটকে আসতেছে? প্রবলেমগুলো তখনই সলভ করতে পারবেন যখন প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আইডেন্টিফাই না করে কিন্তু প্রবলেম সলভ করতে পারবেন না। একটা গাড়ির প্রবলেম আপনি তখনই সমাধান করতে পারবেন, প্রবলেমটা যখন ধরতে পারবেন।
একটা রোগীরও তাই, তাই না? যে অসুখ যখন হয়, ডাক্তার ডাক্তারের প্রথম কাজটা থাকে হচ্ছে রোগটা শনাক্ত করা। যখন রোগটা শনাক্ত করা হয়, তখন কি করা হয়? তখন ওষুধের মাধ্যমে সমাধান করা যায় বা অপারেশনের মাধ্যমে। তো সব ক্ষেত্রেই যারা সার্ভিস সার্ভিস দেয়, সার্ভিস হোল্ডারদের, আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমরাও সার্ভিস হোল্ডার। তো সার্ভিস আমরা যারা দেই, তো এই সার্ভিস যারা আমরা দিচ্ছি, এই সার্ভিস যারা দিচ্ছি তাদের ফার্স্ট চিন্তাটা থাকতে হবে যে প্রবলেমগুলো কি কি। এবং আপনি ক্লায়েন্টের কাজ করবেন টেকনিক্যালি, যেটা যেটা আমরা টেকনিক্যাল ইস্যুর মধ্যে আছি, টেকনিক্যালি কাজগুলো এরকম যে ফার্স্ট আপনাকে প্রবলেম শনাক্ত করতে হবে, দেন প্রবলেম শনাক্ত করে তারপর আপনাকে কি করতে হবে? প্রবলেমগুলোর সমাধান করতে হবে। তো এটা আমরা ফ্রিতে পেইড ভাবে দুইভাবে অ্যানালাইসিস মোটামুটি ভাবে করতে পারি। সেটা হচ্ছে, যখন ক্লায়েন্টের ওয়েবসাইট আপনি ওপেন করবেন, ওপেন করার পর একটা ওয়েবসাইটের অন পেজ রিলেটেড কি কি প্রবলেম থাকতে পারে বা টেকনিক্যালি কি কি প্রবলেম থাকতে পারে, এইটা আমরা যদি ফ্রিতে করতে চাই, আমাদের কয়েকটা এক্সটেনশন আছে। যেমন ফার্স্ট একটা আছে যে এসইও কোয়েক, SEO QUIC, কুইক এক্সটেনশন। এক্সটেনশন এইটাতে যদি আমি যাই, যাওয়ার পর একটা এক্সটেনশন আছে এসইও কুইক এক্সটেনশন। দেন এইটা আমার যদিও ক্রোমের সাথে অ্যাড আছে, বাট এটাকে আমি রিমুভ করে দিলাম। দেন অ্যাড টু ক্রোমে যদি আমি যাই, দেন অ্যাড এক্সটেনশন, এটা আমার ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। দেন আমরা এটাকে যদি পিন করতে চাই, এটাকে আমি পিন করে উপরে নিয়ে আসলাম। পিন করে আমি উপরে নিয়ে আসলাম। আহ, নেওয়ার পর আমি এই ওয়েবসাইট যখন আমি এইটাকে অ্যানালাইসিস করতে চাইবো, তখন আমি কি করতে পারি? এসইও কোয়েকে যাওয়ার পর আমি পেজ ইনফোতে যাওয়ার পর এটা একটা পেজের ইনফরমেশন আমি জানতে পারি যে তার পেজের টাইটেলটা কোনটা, তার পেজের মেটা ডেসক্রিপশনটা কোনটা, অ্যান্ড ইন্টারনাল লিঙ্ক কয়টা, এক্সটার্নাল লিঙ্ক কয়টা। তো অন পেজের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা ডায়াগনোসিসে যদি যাই, যে এইটা প্রবলেমগুলো আমরা সরাসরি স্ক্রিনশট দিয়েও ক্লায়েন্টকে দেখাতে পারবো যে এইটা মাইক চিহ্ন যেটা আছে এটা মানে মোটামুটি ঠিক নাই বললেই চলে, অ্যান্ড রেড চিহ্ন এটা একদম ডিপ প্রবলেম। এটা ডিপ প্রবলেম, কি কি প্রবলেম আছে এই ওয়েবসাইটে টেকনিক্যালি? ফার্স্ট যদি দেখি যে নো ক্যানোনিক্যাল ট্যাগ ইজ সেট ফর দিস পেজ, কোন ধরনের ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করা নাই। যদি কপিরাইট কন্টেন্ট না থাকে তাহলে প্রবলেম নাই। অ্যান্ড এইটা একটা বড় ইস্যু, যেটা 13 ইমেজ উইদাউট আল্টারনেটিভ টেক্সট। তার মানে কি, 13টা ইমেজ আছে যেটার আল্টারনেটিভ টেক্সট ইউজ করা হয় নাই। তো গুগল অ্যালগোরিদম অনুযায়ী আমরা কি জানি যে প্রত্যেকটা ইমেজের আল্টারনেটিভ অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, এটা আমরা দেখি নাই? প্রত্যেকটা ইমেজ অল্টারনেটিভ টেক্সট অ্যাড করতে হবে, এটা তো আমরা দেখছি, তাই না? তারপর যদি দেখেন schema.org, এই schema.org কিভাবে করবেন ওইটা আমি বলে দেব, বাট একটু পর আমি বলে দিচ্ছি। schema.org এইটা একটা প্রবলেম। তারপর যদি দেখেন যে এইটা যদি দেখেন এক্সএমএল সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ, সাইট ম্যাপটা your website does not contain an XML sitemap and that can weaken your SEO, যেটা একটা এসইওর জন্য আপনার খুব দুর্বল একটা দিক, যেটা এক্সএমএল সাইট ম্যাপটা করা নাই। সো এইটা একটা প্রবলেম, বোঝা গেছে? এগুলো ক্লায়েন্টকে আমি আইডেন্টিফাই করে ধরে ধরে লিস্টিং করে আমি এভাবে কি করতে পারি? স্ক্রিনশট নিয়ে আমি ক্লায়েন্টকে দিতে পারি। বোঝা গেছে? আরেকটা এক্সটেনশন আছে যেটা হচ্ছে, এটা এসইও কোয়েক এক্সটেনশন গেল। আরেকটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের নামটা হচ্ছে আহ এইচরেপ। এইচরেপ এসইও টুলবার বলেন বা এক্সটেনশন বলেন, ওকে টুলবার, টুলবার যদি বলেন, এটা না, এটা না, আহ, এটা হচ্ছে এইটা ACRP। ওকে, আমি এটাকে অ্যাড টু ক্রোম, এখান থেকে যদি অ্যাড এক্সটেনশনে যাই, এগুলো ফ্রি, এগুলা আপনি আমি সব তবে যাদের কম্পিউটার নাই তারা কিন্তু পারবে না।
বাট এটা ক্রোমের সাথে অ্যাড করতে হবে। তো এটা আমি অ্যাড করার পর এখন যদি আমি এই স্টেপে যাই, এই স্টেপ কি বলতেছে? এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা হচ্ছে কন্টেন্ট অ্যান্ড ইন্ডেক্সিবিলিটি। এটা একটু সময় লাগবে মেবি, মাত্র আমি অ্যাড করলাম তো কন্টেন্ট, একটু সময় লাগবে বাট এটার ইনফরমেশন আসে। ঠিক, যেমন এই ওয়েবসাইটটা দেখেন, আমি এখানে যদি ক্লিক করলাম, এইটা অনেক কিছু মিসিং আছে। robot.txt, এটা যেহেতু করাই হয়নি কিছু, এটা মিসিং আছে। সাইট ম্যাপ নট ফন্ট খুঁজে পাওয়া যায় নাই। এইচআরএফ ল্যাঙ্গুয়েজ, এটা মিসিং আছে। স্ট্রাকচার ডাটাতে যদি যাই, সোসাইলে যদি যাই, এখানে কোনো ধরনের সোসাইল লিঙ্ক অ্যাড করা হয়নি, শুধুমাত্র ইউআরএল হিসাবে এটা ইন্টারনাল লিঙ্ক হিসাবে ব্যবহার করা আছে। তারপর দেখেন এগুলো টুইটার কার্ড নাই, সব মিসিং আছে। ইমেজের আল্টারনেটিভ টেক্সট একটাও করা নাই, সব মিসিং। টাইটেল মিসিং, আল্টারনেটিভ মিসিং, আল্টারনেটিভ মিসিং। কোন কোন ইমেজ, এই ইমেজ ইউআরএল ও দেওয়া আছে যে এই ইমেজের, এই ইমেজ যদি আপনি ইউআরএলটা যদি আপনি এখান থেকে কপি করেন, কোন ইমেজের আল্টারনেটিভ টেক্সট নাই। এখানে যদি আমি বসাই এই ওয়েবসাইটের ওই ইমেজটা কোনটা, দেখছেন? ওকে, কই গেল? এখান থেকে এই যে এই ইমেজ, এটা এটা অল্টারনেটিভ টেক্সট করা নাই। তারপর হচ্ছে ইমেজে যদি যাই, কোনটা দেখেন, এইটারও অল্টারনেটিভ টেক্সট করা নাই, এইটারও অল্টারনেটিভ টেক্সট করা নাই। তার মানে কি, ধরে ধরে বলে দিচ্ছে যে এত এক্সাক্ট ফ্রিতে যে এত সুন্দর করে বলে দেয়। দেখেন কতগুলো ইমেজের অল্টারনেটিভ টেক্সট নাই, সব ইমেজ আমাদের ধরে ধরে বলে দিচ্ছে যে এগুলা ইমেজের অল্টারনেটিভ টেক্সট নাই। এগুলা ক্লায়েন্টকে আমরা কি করতে পারি, ধরে ধরে দিতে পারি। ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের অনেক বেশি হেল্প করে। এটা হচ্ছে আউটগোয়িং লিঙ্ক, যেটা আমাদের ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক হিসাবে অ্যাড করছি। তো এটার থেকে আমরা আরো প্রিমিয়াম ভাবে যদি আমরা এটাকে ডিপলি অ্যানালাইসিস করতে চাই, তখন আমরা কোথায় যাব? তখন আমরা চলে যাব হচ্ছে সেমরাশে। সেমরাশে যাওয়ার পর আমাদের ওইটা আরো ডিপলি ইন ডিটেলস বলে দেয় তোমার ওয়েবসাইটে প্রবলেম কি এন্ড কিভাবে সমাধান করবা। এটা আমরা এখান থেকে আরো ইন ডিপলি জানতে পারি। তো এখান থেকে আমরা যখন সেমরাসটা ওপেন করলাম, জাস্ট আমরা সাইট অডিটে যাই। সাইট অডিটে গেলে আমরা এখান থেকে একটা ওয়েবসাইটের অডিট রিপোর্টটা তৈরি করতে পারবো, যেটা আমি একটু আগে আমি তৈরি করছিলাম। সো আপনাদের যদি এটা আমি দেখাই যে কিভাবে একটা ওয়েবসাইটের অডিটটা করবেন, যেমন এখান থেকে আমি এই লিঙ্কটা নিলাম, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন। নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে যদি যাই, যাওয়ার পর আমি এখান থেকে কি করলাম, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর প্রজেক্ট নেম দিয়ে দিলাম, ওকে। আমি নাম একটা দিয়ে দিলাম, জিহাদি দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে একটা ক্রিয়েট প্রজেক্ট মেক করতেছি। মেক করার পর এটা যখন আপনি যাবেন এখানে বেশি পেজ দেবেন, যেন ওর নিচে যেন না আসে, যেন ওটার উপরে থাকলেও যেন এটা ক্রল হয়। দেন ওয়েবসাইট ক্রল, ওয়েবসাইট অ্যান্ড সাইট ম্যাপ নট, আমি পুরো ওয়েবসাইটটা আমি এটাকে অডিট করব। দেন স্টার্ট সাইট অডিটে দিলে এটা দেখবেন অটোমেটিক প্রত্যেকটা পেজ স্টেপ বাই স্টেপ ক্রল হওয়া শুরু করবে। আজকের ক্লাসে শেখার কিছু নাই, জাস্ট দেখার এবং বোঝার। এই যে দেখেন, এটা 500 পেজের মধ্যে আমি যদি 10টা থাকে 10টাই হবে, 20টা থাকলে 20টা হবে। একটু আগে যেটা করছিলাম, যে এটা আমি অডিট করছি, অডিট করার পর আমি যেটা দেখলাম যে একটা ওয়েবসাইটের কি কি প্রবলেম আছে, এই ওয়েবসাইটের হেলথ হচ্ছে 80%। অ্যান্ড এখানে হ্যাভি ইস্যু কি কি আছে, ইনভ্যালিড স্ট্রাকচার ডাটা আইটেম আছে 163টা, অ্যান্ড লং টাইটেল এলিমেন্টস আছে হচ্ছে 60টা, অ্যান্ড লো টেক্সট টু এইচটিএমএল রেশিও আছে 150টা, অ্যান্ড মিসিং এইচ ওয়ান ট্যাগ আছে 27টা, অ্যান্ড 4xx জিরোর আছে 2টা। এখন এই প্রবলেমগুলো কি, এগুলোর সাথে আমরা আগে পরিচিত হয়ে নাই। তো এটা যদি দেখেন, স্ট্রাকচার ডাটাটা হচ্ছে একটা ওয়েবসাইটের কোডিং করার সময় কিছু কোডিংটা ইনভ্যালিড হয়ে যায়, যেগুলো স্ট্রাকচার ডাটা আইটিএম এর মধ্যে ইনভ্যালিড স্ট্রাকচার ডাটার মধ্যে পড়ে। এগুলা এই পেজগুলো মেবি প্রবলেম ম্যাক্সিমাম থাকেই, এটা বড় কোনো প্রবলেম না। অ্যান্ড লং টাইটেল এলিমেন্ট অর্নিং, এটা হ্যাভি ইস্যু না, বাট অর্নিং এর মধ্যে আছে, যেটা একটা ওয়েবসাইটে আপনার টাইটেলের একটা লেন্থ আছে, মনে আছে? বলেন তো গুগলের টাইটেলের লেন্থ কত, কত ক্যারেক্টার, দেখি মনে আছে কিনা।
মনে আছে? 15-20? কি বললেন এটা? বলেন তো, গুগলের টাইটেলের লেন্থ কিরকম, মনে আছে নাকি? যাক, অনেকের মনে আছে 55 থেকে 60 ক্যারেক্টার্স না। বাট আপনি যদি দেখেন এই এই ইউআরএল গুলো কোনগুলা, কোন টাইটেল, লং টাইটেল এলিমেন্ট, এখানে যদি আমি যাই তাইলে দেখতে পাবো যে এই টাইটেল কতগুলা দেখছেন, কত বড় বড় ইউজ করছে এটা। 55 থেকে 160, 55 থেকে 60 ক্যারেক্টার্স এর উপরে হয়ে যায়, যার কারণে বলতেছে এগুলো লং টাইটেল। আমি যদি এই প্রবলেম গুলো ফিক্স করতে চাই তাহলে কি করতে হবে বলেন তো নিজের মাথা দিয়ে? এই প্রবলেম গুলো যদি ফিক্স করতে চাই তখন কি কি করতে হবে আমাকে? এই এই ইউআরএল গুলা আমি যদি দেখি, এই ইউআরএল গুলা যদি আমি এখান থেকে যদি আমি যাই, প্রবলেম গুলো যদি ফিক্স করতে চাই, যে এটা আমার যদি ফিক্স করতে চাই কি করতে হবে? কাটিং করতে হবে, বা এটা এটাকে ছোট করতে হবে। শর্ট করলে প্রবলেমটা ফিক্স। লো টেক্সট টু এইচটিএমএল রেশিও, এইটা সব পেজের জন্য প্রযোজ্য না। এইটা প্রবলেম, এটাকে আপনি হ্যাভি ইস্যু ধরতে পারবেন না। এটার অর্থ হচ্ছে টেক্সটের তুলনায় এইচটিএমএল কোডিংটা বেশি, যেটা লো টেক্সট টু এইচটিএমএল রেশিও। এইচটিএমএল এর কোডিং এর তুলনায় আপনার টেক্সট কম। সো এইটা অনেক কন্ট্রাক্ট পেজ থাকে, অ্যাবাউট পেজ থাকে, যেগুলো পেজ আপনি ম্যাক্সিমাম মোবিলায় দেখবেন। যেমন এখানে দেখেন অ্যাবাউট পেজ, এটা এটা হচ্ছে কন্ট্রাক্ট পেজ, এগুলার টেক্সট কম থাকবে। কি টেক্সট অ্যাড করবেন আপনি কন্ট্রাক্ট পেজে, তাই না? যেটা আসলে লো টেক্সট এইচটিএমএল রেশিওর মধ্যে পড়ে। বোঝা গেছে? এটা হচ্ছে মিসিং এইচ ওয়ান ট্যাগ, 27টা। আমরা যে ওয়ান পেজ এসইওটা করি, এই টাইটেলটা কোন ট্যাগের মধ্যে পড়ে বলতে পারবেন? টাইটেলটা কোন ট্যাগের মধ্যে পড়ে বলেন তো? টাইটেলটা কোন ট্যাগের মধ্যে পড়ে? গুগলের অ্যালগোরিদম, আমি এটা আপনাদের বলছি যে H2 3 4 5 আপনি দেন না দেন, আপনাকে মাস্ট বি H1 ট্যাগটা দিতেই হবে, কারণ H1 ট্যাগটা হচ্ছে টাইটেল ট্যাগ। বলছিলাম না, যেটা এই ওয়েবসাইটে মিস আছে 27টা পেজের মধ্যে, এইচটিএমএল ট্যাগটা H1 দেওয়া নাই, H2 দেওয়া আছে। এটা একটা প্রবলেম। তো 4xx ইরর। হ্যাঁ, তাইলে ওটা যদি H2 3 তে দেওয়া থাকে, আমাদের এইচটিএমএল ট্যাগটা H1 এ দিতে হবে। 4xx ইরর, এটাকে 404 ইরর বলে। আমি যদি এই দুইটা পেজে দেখাই, এই পেজটা কোনো একদিন ছিল, এই ওয়েবসাইটে কোনো একদিন ছিল, বাট কি আছে, এই পেজটা এখন আর নাই, যার কারণে 404 ইরর আছে। দিস পেজ নট ফাউন্ড, খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের ইস্যু থাকবে। দেখেন দুইটা পেজই যদি দেখি, পেজটা দিস পেজ কুড নট বি ফাউন্ড, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমরা রিডাইরেক্টের মাধ্যমে সমাধান করব। বোঝা গেছে? আচ্ছা, তারপর যদি দেখেন অর্নিং এ যদি যাই, আজকে দিয়ে আপনাদের কয়টা ক্লাস? অর্নিং এ যদি যাই, অর্নিং এ তো কোটি কোটি অর্নিং দেখতেছি। জাভাস্ক্রিপ্ট সিএসএস ফাইলে প্রবলেম আছে, এগুলো প্রবলেম এটা ডেভেলপাররা দেখে। অ্যান্ড এইচটিএমএল রয়েছে, এটা আমি আপনাদের বলছি কি। And এটা হচ্ছে শার্ট ফ্রেজ অ্যাপ, এটাও বলছি। উম, কই গেলাম? ও, এই যে দেখছেন, এইটা কিন্তু এখন 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 এটা করা হয়েছে। এটা 66। এই ওয়েবসাইটে প্রবলেম ঠিক করতে 1 মাস চলে যাবে। ইউরোরই আছে 1000-এর উপরে, আর অর্নিং আছে 6000-এর উপরে। চিন্তা করা যায় তার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ কিভাবে যাবে। তার ব্রকেন আছে 3টা।
এই ব্রকেনটা কি জানেন? ব্রকেন লিঙ্ক, এই ব্রকেন লিঙ্কটা আমরা যখন, আমরা এগুলো আসলে একটু মনোযোগ দিয়ে বুঝলেই বুঝতে পারবো। আমরা একটা কন্টেন্টে ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করি, এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করি, দেখেন দুইটা লিঙ্কই ব্রকেন হতে পারে। এইটা মনে করেন ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক পর্যন্ত, তাই না? আর এইটা মনে করেন যে এক্সটার্নাল লিঙ্ক, মানে বাহিরের একটা লিঙ্ক আমরা অন পেজে ব্যবহার করছি না, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। তো প্রথমে জানি যে ইন্টারনাল লিঙ্কটা ব্যবহার কেন ব্রকেন হয়, এবং এইটা ব্রকেন হলে আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখেন, আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, কোনো একটা পেজের লিঙ্কই তো আপনি ইন্টারনাল লিঙ্ক করেন। আপনি এই পেজটা ডিলিট করে দিচ্ছেন, বাট কোনো একটা সময় ওই পেজের লিঙ্কটা আপনি ইন্টারনাল লিঙ্ক হিসেবে ব্যবহার করছেন। তার মানে কি, যে লিঙ্কটা আছে কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে এখানে আর যেতে পারবে, কারণ এটা ডিলেট। তার মানে কি, এইটা ব্রকেন হয়ে গেছে। এটা ঠিক করতে কি করব, আমরা নতুন লিঙ্ক অ্যাড করব অথবা এটা রিমুভ করে দেব। এটা বুঝছেন? ইন্টারনাল লিঙ্ক ব্রকেন। এখন এক্সটার্নাল লিঙ্ক ব্রকেনটা, এক্সটার্নাল লিঙ্ক বলতে বাহিরের একটা লিঙ্ক। আপনি কি করছেন, আমার আমার ওয়েবসাইট হচ্ছে, আমার ওয়েবসাইট হচ্ছে এ, আপনার ওয়েবসাইট হচ্ছে বি। আপনি এক্সটার্নাল লিঙ্ক হিসাবে আপনার ওয়েবসাইটে যখন কন্টেন্ট পাবলিশ করতেছেন, আপনি এক্সটার্নাল লিঙ্ক হিসাবে আমার ওয়েবসাইটে লিঙ্ক নিয়ে এসে আপনি এক্সটার্নাল লিঙ্কটা ব্যবহার করছেন। এখন যখন আমার লিঙ্কটা ব্যবহার করছেন, আমি কোনো একটা সময় ওই পেজটাই ডিলিট করে দিলাম, তাইলে কি হলো, আপনার ওয়েবসাইটে যে এক্সটার্নাল লিঙ্কটা আমার লিঙ্কটা ব্যবহার করছেন ওইটা ব্রকেন হয়ে গেল না? ওইটা তো আর যেতে পারবে না। এখন এটা ফিক্স করবেন কিভাবে? আপনি অন্য একটা এক্সটার্নাল লিঙ্ক এটা রিমুভ করে অন্য একটা এক্সটার্নাল লিঙ্কটা ব্যবহার করবেন। বোঝা গেছে? এটা বুঝছেন? ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কটা ব্রকেন হয় কিভাবে। আর 404 ইরর যেটা আপনারা দেখতেছেন, এইটা কিভাবে 404 ইরর হয়? 404 ইরর হয় কিভাবে? 404 ইররটা আসলে স্বাভাবিকভাবে ডিজিটাল মার্কেটিং এ বাংলাদেশের যতগুলা কোর্স আছে, এই জিনিসগুলো কখনোই বলা হয় না বা ডিপলি অ্যানালাইসিস করা হয় না। বেসিক বিষয়গুলো নিয়েই আসলে ক্লাসগুলো করা হয়, যার কারণে মোটামুটি ভাবে ওই ক্যানভা, ফেসবুকে পোস্ট করার শেখানো যায়, শেখানো হয়। কিন্তু ওই মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস বা রিমোটলি জবের জন্য ওইটা আপনাদেরকে হেল্প করেন। আমি বুঝতেছি আপনাদের কাছে, অনেকের কাছে কঠিন লাগতেছে। তো এসইওর ক্লাসটা আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, ফেসবুক মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, মার্কেট প্লেস আছে, তো এই ক্লাসগুলো তো আমাদের করতে হবে, তাই না? তো সমস্যা নাই, আমি চেষ্টা করব যে এসইওটা মোটামুটি ভালোভাবে আপনাদের মাথায় দিয়ে তারপর আমি ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এ যাব। আহ আচ্ছা, 404 ইরর হয় কেন? যেমন দেখেন, এই ওয়েবসাইটে সার্ভিস পেজের মধ্যে বিভিন্ন সার্ভিস থাকতে পারে, অ্যাবাউট পেজ থাকতে পারে। এখন আপনি যখন আহ, আপনার পেজটা যখন আপনি, এই পেজগুলো যখন, এই পেজগুলো আছে মানে কি, আপনি রোবট ডট টিএক্সটি এবং সাইট ম্যাপ করছেন, তার মানে ইন্ডেক্স আছে গুগলে, এই পেজগুলো আছে। এখন কোনো একটা কারণে এই পেজটা আপনি ডিলিট করে দিছেন, ওই ইউআরএল কিন্তু গুগলের ডাটাবেজে আছে, কিন্তু আপনি পেজটা ডিলিট করে কিন্তু দিচ্ছেন। তার মানে কি, এইটা ওই যে ডিলিট করে দিচ্ছেন, এইটা 404 ইরর হয়ে আছে। তার মানে ব্রকেন লিঙ্ক আর 404 ইরর কিন্তু এক না, দুইটার মধ্যে পার্থক্য আছে। ব্রকেন লিঙ্ক, কোনো লিঙ্ক যখন, ওই লিঙ্কটা যখন ডিলিট করা হয় তখন ওই লিঙ্কটা রিচ হচ্ছে না, যার কারণে ওইটা ব্রকেন হয়ে গেছে। বাট এইটা কোনো একটা ওয়েবসাইটের পেজকে ডিলিট করে দেওয়ার ফলে ওই যে ডিলিটটা করছে, তার ওই জায়গার কারণে 404 ইরর হয়ে গেছে। এখন আমরা এটা সমাধান করতে পারি কি, 301 এর মাধ্যমে, এটা আমি দেখাবো আপনাদের। এইটার মাধ্যমে অন্য একটা পেজকে রিডাইরেক্ট করা, রিডাইরেক্ট করা। বোঝা গেছে? এটা হচ্ছে 404 ইরর। এবং 404 যখন ইরর হবে, তখন এই পেজটা রিচ হয় না। আপনারা অনেক সময় দেখছেন অনেকে যারা ওই যে ই করে, আপনার অনেকে কি করে, বিভিন্ন ধরনের ইনভেস্ট সাইট থেকে আর্নিং করার চেষ্টা করে। এগুলো তো সব ফেক, কোনোটাই রিয়াল না।
তো অনেক দিন সাইট ইনভেস্ট করতেছে, টাকা তুলতেছে, হুট করে নাই, কি, দ্য পেজ, দিস পেজ কুড নট বি ফাউন্ড। কি করছে? ও তো পেজটা ডিলিট করে দিছে, যার কারণে ওই 404 এরর হয়ে আছে। এরকম হয় না? বলেন তো, এরকম হয় না? ওয়েবসাইট খুঁজে পাওয়া যাচ্ছে না, কি আছে, 404 ইরোর, অথবা অফ, অথবা দিস পেজ কুড নট বি ফাউন্ড, নট রিচ, পেজ কুড নট রিচড, এরকম আসে না? এগুলা এই 404 ইরোর হয়ে যায় যখন পেজটা ডিলিট করা হয়। বোঝা গেছে? ওকে। আচ্ছা, তো দেখেন ইরোর গুলা কত ভয়ানক। এখানেও কোটি কোটি ইরোর আছে। এই যে টু ইন্টারনাল লিঙ্ক আর ব্রকেন, দেখছেন? তিনটা পেজ আছে, রিটার্ন 4xx ইরোর, ওই যে 404 যেটা বললাম। অর্নিং এ যদি দেখি, 3580টা পেজ আছে, ডন্ট হ্যাভ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট। তার মানে কি, 3580 আছে, 3580 আছে, 80টা ইমেজ আছে যেটার ইমেজের আল্টারনেটিভ অ্যাড করা নাই। গুগল অ্যালগোরিদম অনুযায়ী কি করতে হবে আমাদের, যেগুলা ইমেজ আছে ওই ইমেজগুলোতে ইমেজের আল্টারনেটিভ টেক্সট অ্যাড করতে হবে। তার মানে এখানে কোন কোন ইমেজ আছে, ইমেজের ইউআরএল কিন্তু এখানে দেওয়া আছে। সুবিধাটা এটাই, এই যে ইমেজ ইউআরএল, কোন ইমেজের আল্টারনেটিভ টেক্সট করা নাই। দেখেন ইউআরএলটা যদি আপনি এখান থেকে কপি করেন, কপি করতে হবে না। এখানে যে একটা অ্যারো চিহ্ন আছে দেখেন, এই যে এই ইমেজটা কোন ইমেজ, এই ইমেজ, এই ইমেজের আল্টারনেটিভ টেক্সট করা নাই, তাইলে কি করতে হবে? অল্টারনেটিভ টেক্সট তো সবাই করতে পারেন, তাই না? খুব সহজ এই জিনিসগুলো, খুবই সহজ যদি আপনি সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন। আর যদি কঠিন ভাবে বোঝার চেষ্টা করেন, খুবই কঠিন, মাথায় ঢুকবে না। এটা একটা গেল। দেখেন এই একটা একটা যে আমি বুঝালাম, আপনি কিন্তু এই 3580টা ইমেজই একই রুলসে কি করতে পারবেন, প্রবলেম সলভ করতে পারবেন। যে ইমেজের আল্টারনেটিভ টেক্সট প্রত্যেকটা ইমেজের লিঙ্ক ধরে ধরে। তারপর দেখেন এটা টেম্পোরারি রিডাইরেক্ট করা আছে। এখানে 344টা পেজ আছে, ডোন্ট হ্যাভ ম্যাটার ডেসক্রিপশন। এইটা কিভাবে সমাধান করবেন বলেন তো? এই পেজগুলো যে আছে, কিভাবে এই 344টা পেজ আপনাকে যদি সমাধান করতে বলা হয়, কিভাবে করবেন বলেন তো? আপনারা সমাধানটা বলেন তো, কিভাবে করবেন? 344টা পেজ, ডোন্ট হ্যাভ ম্যাটার ডেসক্রিপশন, কিভাবে করবেন এটা? আপনারাই বলেন তো। একটু ওয়েট, পানি নিয়ে আস। একজনই বলতে পারলো, আর কেউ পারলেন না? 344টা পেজে যদি মেটা ডেসক্রিপশন না থাকে, তাইলে মেটা ডেসক্রিপশন কি করতে হবে? অ্যাড করলে তো হয়েছে, তাই না? মেটা ডেসক্রিপশন অ্যাড করলেই তো হয়েছে। অ্যাড মেটা ডেসক্রিপশন। আচ্ছা, তারপর দেখেন এখানে যদি আহ আপনি যদি নেক্সট দেখেন যে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করলে হয়েছে। এইটা বললাম না একটু আগে যে সব পেজের ক্ষেত্রে এটা উপযুক্ত না। কিছু কিছু পেজে কন্টেন্ট অ্যাড করা যায় না, যেমন কন্ট্রাক্ট পেজ, এইটা পেজ, ওইটা পেজ। আচ্ছা, তো এইটা ফর এক্সটার্নাল লিঙ্ক আর ব্রকেন, এইটা কিভাবে সমাধান করবেন বলেন তো? চারটা এক্সটার্নাল লিঙ্ক ব্রকেন হয়েছে, এটা কিভাবে সমাধান করবেন? চারটা এক্সটার্নাল লিঙ্ক ব্রকেন হয়েছে, এটা কিভাবে সমাধান করবেন বলেন? এক্সটার্নাল লিঙ্ক রিমুভ করে নিউ লিঙ্ক অ্যাড করব, অর রিপ্লেস, রাইট, নিউ লিঙ্ক অ্যাড করব। এই তো বুঝতেছেন না? অনেকে বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না, কত সুন্দর বুঝতেছেন। আস্তে আস্তে বুঝতে পারবেন। আর এই চারটা পেজ আছে, চারটা পেজ হ্যাভ টু মাস,
টেক্সট উইদিন দ্য টাইটেল ট্যাগ, এইটা কিভাবে সমাধান করবেন? ফোর পেজ হ্যাভ টু মাস টেক্সট উইদিন দ্য টাইটেল ট্যাগ, কিভাবে করবেন বলেন তো? চারটা পেজে, না না টাইটেল অ্যাড না, এই চারটা পেজে টেক্সট আছে, এই চারটা পেজে বড় টাইটেল আছে, তার মানে মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ দ্য টাইটেল ট্যাগ, রাইট। টাইটেল ছোট করতে হবে, থ্যাংক ইউ। তার মানে টাইটেল ছোট করতে হবে, দেখছেন? সবগুলা কিন্তু স- খুব খুব সহজ কিন্তু রুলস। শর্ট টাইটেল, টাইটেল রিডিউস, রাইট। ওকে। আর এখানে আমাদের নোটিশ আছে আটটা, আটটার মধ্যে আমাদের এখানে বলা আছে ইন্টারনাল লিঙ্ক যদি আপনি বেশি ইউজ করেন কোনো প্রবলেম না, এটা একটা ওয়েবসাইটের আপনাদের সাইলো স্ট্র্যাটেজি নিয়ে বলা বলা ছিল বা ক্লাস হয়েছে। সাইলো স্ট্র্যাটেজি, এটা সাইলো কন্টেন্ট স্ট্র্যাটেজি। আসলে কিছু কিছু বিষয় মিস্টেক হয়, আমি আসলে চেষ্টা করি যে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য মাঝে মাঝে। লাস্ট এক বছরে ভিডিও দিছি মনে হয় তিনটা। আসলে আমি ওই রকম সময় পাই না যে ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য, বা কখনো নিজে ব্র্যান্ডিং করার জন্য, নিজে বড় হওয়ার জন্য। এখনকার যেমন ম্যাক্সিমাম মেন্টর বা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং এর বা যারা শিখায়, দেখবেন নিজেকে ব্র্যান্ড করার জন্য নিজের পেইড প্রমোশন। আমার এটা কখনো মন চায় না যে হচ্ছে আহ অনেক বড় একজন হওয়ার। এই জন্য ইউটিউবে মাঝে মাঝে আমি ভিডিও দিতে চাই যে এই প্রবলেম গুলা, কিছু কিছু বিষয় আছে ক্লাস করাতে গেলেও মিস্টেক হয়, এবং সবার শেখার জন্য হলেও কিছু কিছু ভিডিও অ্যাড করার জন্য। তো অনেক সময় মন চায় যে দেব, আবার কাজের চাপে আসলে সব এলোমেলো হয়ে যায়। তবে মাঝে মাঝে আমি দেওয়ার চেষ্টা করব, চিন্তা করছি। আহ হয়তো 2025 সাল থেকে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে রোবট ডট টিএক্সটি নট ফাউন্ড, খুঁজে পাওয়া যাচ্ছে না। যে এই যে প্রবলেম গুলা রোবট ডট টিএক্সটি কিভাবে করতে হয়, পারবেন না? রোবট ডট টিএক্সটি আপনাদের দেখানো হয়েছে, পারবেন না? রোবট ডট টিএক্সটি কিভাবে করবেন? ক্লাসে উপস্থিত সংখ্যা 65 জন মাত্র। ক্লাসে আপনাদের কতজন ছিল আজকে? 65 জন ক্লাসে। তারপরও ক্লাসটা আজকে হবার কথা ছিল না, যার কারণে অনেকেরই মনে নাই। না হলে হয়তো হান্ড্রেড হান্ড্রেড হতো। ইনশাল্লাহ পারবেন। আচ্ছা। আর দুইটা দুইটা দেখানো হয়েছে আপনাদের। একটা হচ্ছে এসসিও কোয়েক, আর একটা হচ্ছে এই স্টেপ যেটা, এই স্টেপ এসসিও টুলবার যেটা দেখানো হয়েছে। আর এইটার মাধ্যমে অনেক অনেক কমে যাচ্ছে। কেন কমে যায়? অনেকে ডিপেন্ডেবল হয়ে পড়ে ক্লাস ভিডিওর উপর, তারা আসলে কিছুই করতে পারে না। এটা আমি আমি নিজে দেখছি যে আমার যত স্টুডেন্ট আছে যারা ডিপেন্ড করে ক্লাস ভিডিওর উপর, তারা কেউ কিছু করতে পারে না, ম্যাক্সিমামই করতে পারে না। তারা হয়তো ভাবে যে আরে ক্লাস করার চেয়ে একসাথে সব কি করব, ভিডিও দেখে নেব, ওইরকম হয় না। সাবডোমেন কি? একটা ডোমেনের আন্ডারে আপনার যেটা মেইন ডোমেনটা থাকে, ডোমেনটা যেমন হচ্ছে আপনার যদি এইটা যদি দেখানো হয়, আহ, এই ওয়েবসাইটটা দেখানো হয়, যে মেইন ডোমেনটা কি, shopify seo service.com। কেমন? আমি এই ডোমেনের আন্ডার আমি সাবডোমেন, এই ডোমেনের আন্ডারে আমি অনেকগুলো সাবডোমেন তৈরি করতে পারি, এবং ওই সাবডোমেন দিয়ে আমি আলাদা আলাদা ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারি। এইটা ডোমেন প্যানেল থেকে করতে পারি। কি, এখান থেকে আমি অ্যাড করতে পারি যে শপিফাই এসইও সার্ভিস, বা bd@shopifyseo service.com, এইরকম কিছু শব্দ বা কিছু বর্ণ বা কিছু ওয়ার্ড অ্যাড করে আমি নতুন নতুন ডোমেন অ্যাড করতে পারি। তবে সাবডোমেন র্যাঙ্ক করানো যায় না, সাবডোমেনটা র্যাঙ্ক করানো কঠিন। তবে আপনি যদি অন্য একটা পেজে যান, এইটাও কিন্তু এক ধরনের সাবডোমেন। যেমন এই ডোমেনটা, ডোমেনের সাথে অন্য কিছু অ্যাড হয়ে গেল, এইটাও কিন্তু সাবডোমেন বলা হয়। বোঝা গেছে?
ভাইয়া আজকে আমি অল্প দামে একটা ল্যাপটপ কিনছি। ল্যাপটপটা অল্প দাম, বেশি দাম না। আমাদের ডিজিটাল মার্কেটিং, এসইও এই কাজগুলো করতে হাই লেভেলের কম্পিউটারের প্রয়োজন হয় না। মোটামুটি ভালোভাবে ব্রাউজ করা যায় এই ধরনের ল্যাপটপ হলেও হয়েছে। বাট সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে প্রিপেয়ার করাটা ইম্পর্ট্যান্ট। ল্যাপটপটা মোটামুটি ভালো খারাপ যখন সেই, যদি হিস্টোরি বলতে চাই, আমি আমার লাইফের হিস্টোরি খুব একটা বলি না ক্লাসে, সে আগে থেকে আমি বলি না। যে আমার জীবনের গল্পগুলো খুব একটা বেশি শেয়ার করি না, যে আমি এখান থেকে এইটা হয়েছি ওইটা হয়েছি, এগুলো আমি নিজেও পছন্দ করি না। তবে যদি সেই ল্যাপটপের কাহিনীটা যদি বলতে চাই, যে যখন আমি পড়াশোনাটা করছিলাম, যে দেন হচ্ছে যখন ল্যাপটপ কেনার কথা ছিল, আহ আমার বাসা থেকে, আমার ফ্যামিলি থেকে আসলে কেউ সাপোর্ট করতো না এই কম্পিউটার, এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা, এরকম কেউই সাপোর্ট করতো না। তো আল্লাহর রহমতে এখন তো এতটাই সাপোর্ট করে, যারা আমার বিরুদ্ধে ছিল তারাও হচ্ছে আমার ক্লাস অলরেডি করছে, অ্যান্ড হচ্ছে তারাও এখন মোটামুটি ভাবে কাজ করে। তো যখন প্রথম আমি ল্যাপটপটা কিনি, একদম অনেস্টলি বলতেছি যে ফার্স্ট যখন আমার ল্যাপটপটা কেনা হয়, ল্যাপটপ না, আমি ডেস্কটপ কিনি প্রথমে। ডেস্কটপটা কেনা হয়, আমি ফার্স্ট ডেস্কটপটা, আমার বাড়ি থেকে কেউ রাজি ছিল না যে আমি ডেস্কটপটা কিনবো। আমি তখন হচ্ছে বাইরে পড়াশোনা করি, সবার ফোকাসটা ছিল হচ্ছে পড়াশোনার উপর, যে আমি যদি পড়াশোনা করি, পড়াশোনা আমি যদি এর মধ্যে এইটাকে নিয়ে আসি, দেন হচ্ছে কি হবে, এইটাকে নিয়ে আসলে আমার হচ্ছে পড়াশোনাটা শেষ হয়ে যাবে। তো আমি এক ধরনের, আমি লোন তুলে তারপর হচ্ছে আমি 15,000 টাকা আমি লোন তুলে তারপর হচ্ছে আমি ডেস্কটপ কিনছিলাম। তারপর ওইটাকে আমি, ওইটা, ওই 15,000 টাকা 1 বছরে আমার পরিশোধ করতেও মনে হয়েছে ওই সময় অনেক কষ্ট, কষ্ট হয়ে গেছিল। যে প্রত্যেকটা মাসে মাসে যে আমার মেবি হচ্ছে প্রত্যেক মাসে হচ্ছে আমার 1500 না 1600 টাকা করে দেওয়া লাগছে। তো হচ্ছে ওই টাকাটা দিতেও আমার অনেক কষ্ট হয়ে গেছে। তো এখন আমার, আমি সর্বপ্রথম আর্নিং করে আমার জীবনে যত শৌখিনতা ছিল, স্বপ্নগুলো ছিল, আমি আস্তে 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 আমি আমার শৌখিনতা গুলো পূরণ করছি। তো এটা আমার আগে থেকে একটা ইচ্ছে ছিল যে আহ, যেগুলো আসলে আমার, আহ, যেমন ওই ওই ডেস্কটপ গুলা, ওইগুলো তার কোনো কিছুই নাই। ডেস্কটপ আগে যেগুলো আমি ইউজ করতাম, এই সবগুলোই তো আপডেট হয়ে গেছে। এবং এমনকি যেগুলো নিয়ে আমি ক্লাস নেই, যেটা নিয়ে আমি ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে আমার সম্পূর্ণ আলাদা। এবং আমার কাজের জন্য যেগুলো আমার সব অ্যাক্সেস ট্যাক্সেস যেগুলো আছে সব, ওইগুলো হচ্ছে আমার ওটার জন্য আমার আলাদা ল্যাপটপ। মোটামুটি ভাবে আমার এজে বা আমার বয়সে যারা আছে, যারা আমরা একসাথে পড়াশোনা করছি, অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, হয়তো তারা একসময় অনেক বড় পর্যায়ে যেতে পারে। কারণ মানুষের জীবন কখন কোন দিকে যায় এটা বলা কঠিন। বাট এই মুহূর্তে যারা আমার সাথে পড়াশোনা করছে, আর্নিং এর দিক থেকে আমার আমার আর্নিংটা মোটামুটি আল্লাহর রহমতে সবার থেকে এগিয়ে, এগিয়ে বলতে অনেক বেশি ওদের থেকে। তো এই জিনিসটা করতে গেলে বা এইটার উপর আসলে অনেক কষ্ট করতে হয়েছে, যে মাসের পর মাস, বছরের পর বছর এর উপর আমি লেগে থাকছি। একটা সময় আমি আপনাদের ক্লাসে বলছিলাম যে 20টা মিনিট আমি কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে পারতাম না, মনে হচ্ছিল যে মাথাটা তো ঘুরে যাবে, এরকম অবস্থা। আমি প্রতিদিন এখনো কিন্তু 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত কম্পিউটারের দিকে আমি তাকিয়ে থাকি। মাঝে মাঝে 14 ঘন্টা হয় কম্পিউটার দিকে তাকিয়ে থাকি। এইটা যদি একটু ওভার হয়ে যায়, যে আসলে রেস্টের একটা বিষয় আছে বা ফ্রেশনেসের একটা বিষয় আছে, এই জিনিসটা আসলে সবকিছুই লাইফ থেকে মনে হচ্ছে উঠে যাচ্ছে, এরকম একটা সবকিছুর মধ্যে ডিপ্রেশন আছে। আমি যেটা আপনাদের প্রথমেই বলছি, যে মানসিক একটা প্যারা ফ্রিল্যান্সিং লাইফে, এই মানসিক প্যারাটা একটু থাকে যখন আপনি নির্দিষ্ট কিছু রিমোট জবের সাথে সংযুক্ত হবে। যে আপনি অসুস্থ হয়েছেন লং টাইমের জন্য, এটা একটা প্রবলেম, হঠাৎ হলে তো আলাদা বিষয়। আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি কোথাও লং ট্যুরে যাচ্ছেন, এগুলো নিয়ে আসলে খুব বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের মধ্যেও অনেকেই অনেক বড় ফ্রিল্যান্সার হবেন আশা করি। কারণ আমার যে স্টুডেন্টগুলো আছে, এই স্টুডেন্টগুলোর মধ্যে এখন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছে, তারাও অনেকে ভালো ভালো কাজ করতেছে এবং মান্থলি জবগুলো করতেছে।
আবার বাংলাদেশি বাংলাদেশি বিভিন্ন কোম্পানিতে এসি এক্সপার্ট হিসাবে আমার স্টুডেন্ট অনেক অনেক আছে, যারা এই ড্রিমল্যান্ড আইটির সাথে আমার পথ চলা প্রায় 7 মাস 8 মাস হবে। আহ 6-7 মাস, বেশি হয়ে গেছে মনে হয়, 7 মাস হয়ে গেছে। এবং আমার পার্সোনাল ব্যাচ তো প্রায় 20টা শেষ হয়েছে। তো এর মধ্যে থেকে অনেক অনেক স্টুডেন্ট ভালো ভালো পর্যায়ে আছে, ভালো ভালো পজিশনে আছে, বাইরের দেশেও আছে, ওনারাও কাজ করে। তো ইনশাল্লাহ আপনারাও করবেন। এবং বাংলাদেশি পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করি, বাংলাদেশি কোম্পানিতে এসি এক্সপার্ট হিসাবে আপনি যতগুলো জব দেখবেন, ম্যাক্সিমাম কোম্পানি তো নিচ্ছে এসি এক্সপার্ট হিসাবে, জব জব স্পেশালিস্ট হিসেবে নিচ্ছে। দেখবেন 30-40 হাজার টাকার নিচেও তারা কিন্তু স্যালারি দিচ্ছে না, এই বাংলাদেশও 40 হাজার টাকা মিনিমামই দিচ্ছে। আচ্ছা, সাব সুবাইতে জাহান আখিমনি কি বলছেন আপনি? আচ্ছা, যাই হোক, আজকে এই পর্যন্তই থাকেন। আজকে অনেক কথা বললাম, এক্সট্রা টপিকের বাইরে আজকে অনেক কথা বলছি। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা টেকনিক্যাল ইস্যু নিয়ে ক্লাস করব, তারপর আমরা অফ পেজ ইস্যুতে যাবো। সবাই ভালো থাকবেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।